সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আরাধ্য, আমি তোমায় অ্যাকসেপ্ট করতে পারি, তবে জানো তো এই নিষ্ঠুর দুনিয়ায় এমনি এমনি কিছু পাওয়া সম্ভব নয়। তোমাকেও যে আমার জন্য কিছু করতে হবে। কি সোনা, করবে তো? আরাধ্যর চোখ ছলছল করে উঠল। কি করতে হবে বলো, তোমার জন্য আমি সব করতে রাজি। এই পর্যায়ে আরাধ্য মানসার হাত ধরে ফেলল। মানসার হাত শক্ত করে চেপে ধরে বলল, বিশ্বাস করো, যা বলবে আমি তাই করব। মানসা তখন মুচকি হাসল, বলল, চিন্তা করো না সোনা, আমি তোমার সঠিক সময় সব বুঝিয়ে দেব। যাও এখন ক্লাসে যাও, দুষ্টু ছেলে। মানসা চলে যেতে নিলে আরাধ্য পিছু রেখে শুধালো, সেটা না হয় তোমায় রাত্রেই বোঝাবো, কেমন? মানসা পিছু ঘুরে রহস্যময় ভাবে হেসে শুধালো। আরাধ্য যেন তখন আকাশে উঠছিল। ক্লাসের এক ফাঁকে মানসা তার ফোন নম্বরটা দিয়ে যায়। ফেসবুক আইডিতেও সে প্রতিদিন ফলো করে মানসাকে সবার আড়ালে। রাতে যখন মানসা তাকে নিচ থেকে মেসেঞ্জারে নক দিল, সে যেন আকাশে ভাসছিল। প্রথমে মেসেজের মাধ্যম মানসার মিষ্টি করার তোরে আরাধ্য হারিয়ে যাচ্ছিল ওর মাঝে। তারপর যখন ও ভয়েস কল দিল, আরাধ্য যেন তখন পুরো মানসার বসে। আরাধ্যর তখন মনে হচ্ছিল মানসাই তার সব, ওর জন্য সে সব করতে পারবে। মানসা হঠাৎ তখন তাকে নিস্তব্ধ আর তাসফির সেই ভিডিওটি পাঠানো এবং কি করতে হবে বুঝিয়ে দিল। আরাধ্য তখন এতটাই মানসায় ডুবেছিল যে কি থেকে কি করছে সেই খেয়ালই ওর ছিল না। আরাধ্য আর মানসা ভোর পর্যন্ত দীর্ঘ আলাপ কার্য চালিয়ে গেল। অতপর ঘোরের বসেই সেই ভিডিওটা পাবলিশ করে ঘুমিয়ে গিয়েছিল। ওই যে কথা আছে না, প্রথম প্রেমে পড়া মানুষ ন্যায় অন্যায় নীতিবোধ সব হারিয়ে ফেলে। চারপাশে মানুষজন তখন থমকে দাঁড়ায়। চলতে থাকে তখন শুধু সে আর তার নতুন প্রেমিকা। আরাধ্য হয়েছিল তাই। আরাধ্যর যখন ঘুম ভাঙল, তখন যেন সে হুঁশে ফিরল। ভিডিওর কমেন্ট বক্সে মানুষের ছিছি বার্তায় তার বুকের মাঝের ঘুমিয়ে থাকা বিবেকবোধ যেন আস্তে আস্তে জাগ্রত হতে লাগলো। খানিকক্ষণ বাদে তার এক বন্ধু নিস্তব্ধ সম্পূর্ণ বক্তব্য রেকর্ড করে তাকে পাঠানো। মাথা চেপে বসে রইল সে। নিস্তব্ধর বক্তব্য সম্পূর্ণ শুনে আরাধ্যর যেন মনে হলো সে ঝোঁকের বসে কত বড় অপরাধটাই না করেছে। তার মনে হচ্ছে সে এখন গলা পানিতে দাঁড়িয়ে সাঁতার না পারায় ছটফট করছে। ঢেউয়ের তোপে সে নির্ঘাত এখন তাকে ভেসে যেতে হবে এবং একটা সময় সে বোধ হয় সেই মাঝ নদীতে হাজারো জলরাশির মাঝেই চিরতরে হারিয়ে যাবে। আরাধ্য হাউমাউ করে কাঁদতে লাগলো। সে এখন কি করবে? কি করে এর সমাধান করবে? কেন তার সকালে এই কথাগুলো মনে বাজল না? কথা আছে না, ঠুস খেলেই মানুষের হুঁশ ফেরে। তার হয়েছে সেই দশা। আরাধ্য চোখ মুখ মুছে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে আসলো। অতপর সেই ক্যামেরার সামনে বসে পরবর্তী ভিডিওটা বানিয়ে পাবলিশ করে দিল। তার যা হয় হবে, তার জন্য নিস্তব্ধ তার যা শাস্তি দেবে সে সব মাথা পেতে নেবে। প্রণয়ের তাগিদে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওটি মানসার নাম উল্লেখ করেনি। শত হোক সে তার প্রথম প্রেম, তার ছোট্ট মস্তিষ্কে যা হলো এলো তাই কোনো। সে চায় না মানসা আর মানুষের চোখে ছোট হোক। দোষ তো তারও আছে শতভাগ। সে যেন মানসার কথায় মস্ত। আরাধ্যর কথা শেষ হতেই নিস্তব্ধ সুজনকে আদেশ করল, সুজন, এই মুহূর্তে ওর থেকে ফোন নাম্বার নিয়ে ওর মা বাবাকে আমার রেস্টুরেন্টে আসতে বল। আরাধ্যকে টানতে টানতে নিস্তব্ধ নিজের গাড়িতে নিয়ে বসালো। আরাধ্য চুপচাপ বসে রইল, টুস শব্দটি করল না। কি বা বলার আছে তার? নিস্তব্ধ তৎক্ষণাৎ ফোন লাগালো আরিফুল হকের নম্বরে। মেয়েকে নিয়ে যেতে থাকেন না কেন মিস্টার? এই মুহূর্তে আমার রেস্টুরেন্টে আসবেন। আই রিপিট, এই মুহূর্তে। সুজনের পানে তাকিয়ে নিস্তব্ধ শক্ত কণ্ঠে বলল, সুজন, তাসফিক ওসমান ভিলাই দিয়ে আয়। তাসফি প্রতিবাদ করে এগিয়ে এসে উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে শুধালো, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ওকে নিয়ে? আমিও যেতে চাই ডক্টর সাহেব, আমায়ও নিয়ে চলুন। নিস্তব্ধ তাসফির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, একটা বিশেষ কার্যে যাচ্ছি বউ, তুমি বাড়ি ফিরে জানাবো। সুজনের সঙ্গে বাড়িতে চলে যাও, কেমন? আমার নিয়ে টেনশন করো না। তাসফি অভিমান করে আর যেতে চাইল না নিস্তব্ধ সঙ্গে। চলে এলো বাড়িতে। সেই অভিমান তার এখনো স্থায়ী। রাত তখন অনেকটা হয়েছে। ঘুমানোর তাগিদে তাসফি মাত্রই শুতে যাচ্ছিল।
বাসন্তী ফোন স্ক্রল করছিল, সেও শুয়ে পড়বে। তখনই চোখে মুখে তীব্র গাম্ভীর্য নিয়ে রুমে আগমন ঘটল নিস্তব্ধর। তাসফির সঙ্গে সঙ্গে কাপড় ঠিক করে সোজা হয়ে বসল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, আপা, মা তোকে নিচে ডেকেছে। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সত্যি দেখেছি, মিথ্যা বলছিস না তো? মিথ্যে বলি না আমি, জানিস তুই আপা। বাসন্তী বিড় করে বলল, হ্যাঁ, সে তো সেদিনই দেখেছি আমার ভাই কেমন মিথ্যা বলতে পারে। তাসফি, তুইও আমার সঙ্গে চল। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, তোকে ডেকেছে আপা? ওকে তো ডাকেনি, ও কেন যাবে? বাসন্তী একবার তাসফির পানে অসহায় চোখে চেয়ে আর উপায় না পেয়ে একাই বেরিয়ে গেল। বাসন্তী চলে যেতেই নিস্তব্ধ তাসফির দিকে কদম বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। তা দেখে বিছানায় বসে থাকা তাসফি শুষ্ক ঢোক গেল, আরো জড়সড় হয়ে বসল। জিব্বার সহিত ঠোঁট ভিজিয়ে শুধালো, আপনি আপনার রুমে যান না, আমি আসলে এখন ঘুমোবো না। ঘুমোবো তো, আপনি যান। তাসফি দীর্ঘ হাম ছাড়ার ভঙ্গিমা করল। আপনি রুমে গিয়ে ঘুমান কেমন? নিস্তব্ধ এগিয়ে আসতে আসতে অদ্ভুত কণ্ঠে বলল, ঘুমাবেন? ঘুমাবেন তো অবশ্যই, তবে এখানে নয় ম্যাডাম। ঘুমাবেন তবে আমার জিম্মায়। মানে? নিস্তব্ধ তাসফির একদম গা ঘেঁষে দাঁড়ালো। মানে খুবই সিম্পল। মুহূর্তের মাঝে তাসফি নিজেকে শূন্যে আবিষ্কার করলো। আতঙ্কে চেঁচিয়ে উঠল সে। কি করছেন? আস্তে, চেঁচাচ্ছেন কেন? মানুষ কি বলবে ম্যাডাম? তাসফি চোখ পিট করে চাইল। লোকটার ভাবগতি তার একদম সুবিধা ঠেকছে না। নিশ্চয়ই কোনো মতলব এটেছে, সে নিশ্চিত। নিস্তব্ধ তাসফিকে পাজা করে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলো। তাসফি মৃদু স্বরে বলল, কোথায় নিচ্ছেন আমায়? আপনাকে তো বললাম ডক্টর সাহেব ঘুমোবো আমি। সো হোয়াট, প্রবলেম কিসে? আমি তো ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি। সঙ্গী ছিলেন, এখন সঙ্গী পাবেন। আপনারই তো লাভ। আপনার রাত সহ প্রতি রাতের ঘুমগুলো এখন থেকে স্পেশাল হবে, আই প্রমিস। স্পেশালি নিঃশব্দ ইয়াসার নিজে করবে। আপনার প্রবলেম কোথায় শুনে? আপনি শুধু দেখবেন। মানেটা কি? আপনি তো ভীষণ বুদ্ধিমতী, মানেটা না হয় আপনিই বলুন। তাসফি ভয়ে শুষ্ক ঠোক কিনল। নিস্তব্ধ তাসফিকে রুমে এনে খাটে বসালো, দরজা বন্ধ করলো। এই সুযোগে তাসফি একদম বিছানার কোনায় গিয়ে বসে রইল। নিস্তব্ধ তা দেখে ভ্রু কুচকে বলল, কি ব্যাপার, এত দূরে গেছেন কেন? পড়ে যাবেন তো, দেখি কাছে আসুন। তাসফি আরো সেটে বসল। নিস্তব্ধ তার গায়ে জড়ানো কালো টি শার্ট খুলে ফেলল। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফি চোখ ঘুরিয়ে নিল। নির্লজ্জ পুরুষ মানুষ। তাসফির ভাবভঙ্গি দেখে নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইল। পরক্ষণে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। তাসফি হাত ধরে হ্যাচকা টানে নিজের বক্ষে এনে ফেলল। তাসফির লজ্জায় চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ ফিস ফিস করে শুধালো, দূরে দূরে কেন থাকছেন বলুন তো? বাড়িতে আসতে বলেছিলাম কি দূরে থাকার তাগিদে? তাসফি মাথা নাড়ল। তবে কেন দূরে দূরে থাকছিলেন? আমার অনুভূতি আপনি বোঝেন না? স্বামী কাছে ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরা দিতে হয়, জানেন না? আপনার একটুখানি ছোঁয়া পেতে এ নিঃশব্দ ব্যাকুল হয়ে থাকে, বুঝছেন না? তাসফির মাঝে মধ্যে করেই যেন তীব্র লজ্জায় রাঙা প্রজাপতির দল হানা দিয়েছে, যাতে অবশ করে দিয়েছে তার পুরো অঙ্গ। নিস্তব্ধ আঙুলের সাহায্যে তাসফির মুখখানা উঁচিয়ে দৃঢ়ভাবে চাইল, শুধালো, এখনো কেন লজ্জা পাচ্ছেন বলুন তো? অর্ধেক লাশ তো আপনার সেদিন ফার্ম হাউসে। তাসফির সঙ্গে সঙ্গে নিজ হাতের সাহায্যে নিস্তব্ধর মুখ চেপে ধরল। কণ্ঠে অস্পষ্ট ভাব ফুটিয়ে শুধালো, আমি আমি এই মুহূর্তে প্রস্তুত নই ডক্টর সাহেব। নিস্তব্ধ তাসফির তার মুখে চেপে ধরা হাতে চুমু খেল। তাসফির চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ প্রেয়সীকে আরো খানিকটা গভীর করে জড়িয়ে ধরল। কোমরে হাতের বাঁধন গাঢ় করল। তাসফির কপালে আদুরে চুমু খেল। তাসফির মাথা নিজ বক্ষে চেপে ধরে ফিস ফিস করে বলল, আপনার অনুমতি ব্যতীত এই অধমের কিছু করার সাহস আছে কি বলুন? শুধু এই অবলা প্রাণীর পক্ষে প্রতি রাতে মাথা রেখে তার উষ্ণ হৃদয়টাকে শীতল করুন। দূরে থাকবেন না, যাওয়ার চেষ্টা করবেন না, ফল মোটেও ভালো হবে না। তাসফি আশকারা পেয়ে আদুরে ভঙ্গিতে দৃঢ়ভাবে নিস্তব্ধর বক্ষে মাথা ঠেকালো। পুরুষটার উদম বক্ষে ঠোঁট ছুঁয়ে লজ্জায় চুপসে গেল। বুকের মাঝের এই যন্ত্রটা যেন বড্ড ব্যাপারও।
উষ্ণ উস্কানি দিচ্ছে ক্ষণে ক্ষণে। নিস্তব্ধ হৃদস্পন্দনের ধ্বনি তাসফি মন দিয়ে শুনছে। ভালো লাগছে তার নিস্তব্ধ ফিসফিসিয়ে বলল, ম্যাডাম, আপনি কিন্তু আমায় সিরিয়াস করার চেষ্টা করছেন, কেন উস্কানি দিচ্ছেন? হ্যাঁ, তাসফি সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে নাবোধক মাথা নাড়ল। নিস্তব্ধ প্রেয়সীর পানে গভীর চোখে চাইল। রুমের লাইট অফ, অথচ এখন তাসফি অন্ধকারে ভয় পাচ্ছে না। নিস্তব্ধ তাসফিকে পুনরায় বক্ষে টেনে নিল। তাসফি কিছু মনে করার ভঙ্গিতে মাথা উঁচিয়ে চাইল। অভিমানী কণ্ঠে শোধালো, আপনি কিন্তু আমায় এখনো বলেননি ডক্টর সাহেব কোথায় নিয়ে গিয়েছিলেন আরাধ্যকে। বলেছিলেন রাতে ফিরে বলবেন। নিস্তব্ধ ভাবুক স্বরে বলল, ও আচ্ছা, এই কথা। তাসফি জোরে জোরে বাচ্চাদের মতো মাথা নাড়ল। নিস্তব্ধ দুষ্টুমি করে বলল, ওকে, তবে সকালে বলি কেমন? বড্ড ঘুম পাচ্ছে, বুঝলে? তাসফি রাগী চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আপনি 1 নম্বরে বদলো, কোনোদিনও ভালো হবেন না আপনি, অশুভ লোক কোথাকার। নিস্তব্ধ মৃদু হাসতে লাগলো প্রেয়সীর ছেলে মানুষই বলে। এই শুনুন না, বলুন না প্লিজ প্লিজ। বাসন্তী নিচে এসে ভারী অবাক হলো। এত রাতে প্রায় সবাই জাগ্রত। তার বাবা, মা, দাদু, নানি, আয়েশা ভাবি। অনিমা বেগমের উদ্দেশ্যে বাসন্তী বলে উঠল, আমায় ডেকেছিলে মা? অনিমা বেগম মা ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ না। বাসন্তী হতবাক সুরে শোধালো, তবে ভাই যে বলল তুমি ডেকেছো। নিলয় সাহেব বলে উঠলেন, তোমার মা তোমাকে ডাকেনি, তোমার গুণধর ভাই আমাদের সকলকে বলে গেল তার রিসেপশনের ডেট ফিক্স করতে, যে কোনো দিন সে ফ্রি থাকবে। সে বলে গেল তোমরা সবাই আলোচনা করো, আমি আপনাকেও পাঠিয়ে দিচ্ছি ওয়েট। তোমার ভাইয়ের যে মতিগতি ঠিক হয়েছে, এতে আমরা খুশি। বাসন্তী বিরক্তিকর স্বরে বলল, তবে তোমরা আলোচনা করো, আমি যাচ্ছি, আর জাগতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ যাও, তোমার ভাইয়ের যে এতদিন পর বুদ্ধি হয়েছে, এতে যথেষ্ট। এতদিন পরে নয় বাবা, তোমার ছেলের মাথায় অনেক আগে থেকে বোধবুদ্ধি উদয় হয়েছিল, শুধু আমরাই বুঝিনি, বুঝেছো? বলে সে আবারও রুমে ফিরে গেল। নিলয় সাহেব অনিমা বেগমকে ঠেস দিয়ে বলল, যেমন মা তার তেমন ছেলে মেয়ে, একদম মায়ের মতো রক্তেরা। অনিমা বেগম রাগান্বিত দৃষ্টিতে চাইলেন স্বামীর পানে। কটমট করে বলল, এত বেশি কথা বলো না, বুঝছো? আগে ডেট ফিক্সড করো। কত আত্মীয় স্বজন সে খেয়াল আছে? সবাইকে খবর দিতে হবে। নিস্তব্ধর ফুপুকে সবার আগে খবর দিবে। আফা ছাড়া আমি এত কাজ একা একা কিছুতে সামলাতে পারবো না। তিনি আবারও শ্বশুরের পানে চেয়ে বললেন, শুনুন বাবা, আপনি আপাকে কিচ্ছুটি বলতে পারবেন না। আপা আসবে, যতদিন খুশি থাকবে। আমার ছেলের রিসেপশনে আমি আপাকে পাশে চাই। আপনাদের নিজেদের মনোমালিন্য আপনাদের মাঝে রাখলে খুশি হব। ওসমান সাহেব অপর দিকে মুখ করে বিড়বিড় করে বলল, বাসন্তী রুমে এসে ফাঁকা রুম দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। তবে এই ব্যাপার, এই কারণে সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে তাকেও পাঠানো হয়েছে। তার ভাই শেয়ানার উপরে শেয়ানা। বাসন্তী মুচকি হাসল। যাক, ভাই তার দাদার মতো বউ পাগলা হতে চলেছে। হঠাৎ বাসন্তীর ফোন বেজে উঠল। বাহিনীর কল। বাসন্তী দূরে দূরে বুকে ফোন হাতে নিল। আজ আবার ছেলেটা নিচে এসে দাঁড়িয়ে রয়নি তো। কাল একটু আমাদের বাসায় আসতে পারবেন বাসন্তী? কেন? একটু দরকার ছিল, মা অনেক দিন হলো আপনাকে আবারও দেখতে চাইছে। বাসন্তী কল কেটে দিল। হ্যাঁ না কোনো উত্তর দিল না সে। নিচ থেকে ঘুমের তাগিদে রুমে আসলেও হঠাৎ করে তার ঘুম পড়িরা যেন নিজেরাই ঘুমিয়ে গিয়েছে। অন্ধকার রুমে থাই গাছ ভেদ করে বাইরে আলোর দিকে তাকিয়ে রইল সে দীর্ঘক্ষণ। কিছু সম্পর্কের সমীকরণ মেলাতে সে ব্যর্থ। জীবনের মোড় আবার তাকে নতুন করে কোথায় গিয়ে ফেলে আসে কে জানে। পুনরায় কি তাকে নদীতে ঠাঁই না পেয়ে ভেসে যেতে হবে প্রবল স্রোতে, কে জানে। তাসফি অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে। নিস্তব্ধ থেকে দূরত্ব বজায় রেখেছে এক হাত। সতর্ক করেছে একদম যেন সে বড়া টপকানোর ধান্দা না করে। নিস্তব্ধ হাল ছেড়ে বলল, উফ, বড্ড জ্বালাতন করছো তুমি তাসফি।
দূরে গেছো, কাছে আসো। তাসফি মাথা নাড়ল, নিস্তব্ধ রাগী স্বরে বলল। আমি কিন্তু কাছে আসতে বলেছি তাসফি। তাসফি দ্বিগুণ রাগ দেখিয়ে আঙুল উঁচিয়ে বলল, এ একদম আমায় ধমকাবেন না, আপনার ধমকে আমি ভয় পাই না, বুঝেছেন? তাই নাকি? হুম। আচ্ছা। নিস্তব্ধ এপাশ দিয়ে এসে ঠাস করে এপাশে শুয়ে পড়ল। তাসফি টোম ফুরিয়ে বলল, আপনি কথার খেলাপ করেছেন। হুম, মোটেও না। আমি তো তোমার মা পায়ে এক হাত ক্রস করিনি, দেখো। আপনি একটা চিটিংবাজ। ওকে বাবা, ঠিক আছে, বলছি তো, কাছে এসো। রাগ করছো কেন? এত দূর থেকে তো শুনতে পাবে না বউ। তাসফি মুখ ভেঙচি দিল। ছাই, মিথ্যে কথা বলে আর তার সঙ্গে চিটিং করতে লোকটা ওস্তাদ, সব সময় হেয়ালি। সবসময় পালাপালি করে কেন বলো তো? এত ছটফট করলে বাঁধন আরো দৃঢ় হবে, মনে রেখো। তাই শান্ত থাকলেই তোমার লাভ, আর আমারও, বুঝেছ? তাসফির নাকে আলতো কামড় বসালো। তাসফির পেটে দুষ্টু প্রজাপতির দল উড়তেই থাকলো। তাদের শিহরণে তাসফি অতিষ্ঠ। একদিকে তার অসভ্য ডাক্তার সাহেব, অপরদিকে দুষ্টু অনুভূতির মাতলামি। কপতির আলিঙ্গনের মাধ্যমেই কাটিয়ে দিল পুরো একটা রাত। দীর্ঘ রজনী কেটে গেল এক লহমায়। পূর্ব দিগন্তে উদয় হলো নতুন দিবাকর। উদয় অবশ্য হয়নি, উদয় তো হয়ে আছে সেই শত সহস্র কোটি বছর যাবৎ। আদতেরও কোনোদিন তার তেজস্বী উত্তপ্ত জ্যোতি নিভাবে কিনা কে জানে। তা তো জানেন একমাত্র তারই সৃষ্টিকর্তা। ফোনের রিংটনের বিকট শব্দে তাসফির ঘুম ছুটে গেল। প্রচণ্ড মেজাজ খারাপ হলো তার। উফ, তার এত সাধের ঘুমে ব্যাগরা দিতে ইচ্ছে হলো কোন মানুষটার। আশ্চর্য! পিটপিট করে চোখ মেরে চাইল সে। ফোনটা পেল এক হাত দূরে। নিস্তব্ধ তাকে রুমে আনার মুহূর্তে ফোনটা তার হাতেই ছিল। সারা রুমে চোখ বুলিয়ে সে নিস্তব্ধ টিকিটাও পেল না। বিয়ের আগে দেখা স্বপ্ন বুঝি তার আর পূরণ হবে না। সে কি পারে না তার ডাক্তার সাহেবের আগে ঘুম থেকে উঠতে? হ্যাঁ, সৃষ্টিকর্তা, তুমি কি পারো না এই তাসফিকে একটু আগে ঘুম থেকে জাগিয়ে দিতে? ভেবেছিল বিয়ের পর প্রতিদিন সকালে জামাইয়ের মুখ দেখে তার হৃদয়কে শীতল করবে, কিন্তু তা আর বোধ হয় ইহজনমে সম্ভব নয়। তাসফি বাঁকা হাসল। কেন সম্ভব নয়? অসম্ভবকে সম্ভব সে করবে। নিজের কোনো ইচ্ছাই তো সে অপূর্ণ থাকতে দেয়নি। ঠিক কৌশলে নিজের করে নিয়েছে, এটাও পূরণ করে নেবে। নিস্তব্ধ ইয়াসারের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তাগড়া পুরুষকে বোকা বানিয়ে ফেলল, আর এ তো সাধারণ বিষয়। মুচকি হেসে চোখের সামনে এসে পড়া একগুচ্ছ এলোমেলো কেশ রাশি যত্নের সহিত গুজে নিল সে নিজ কানের পিছে। ফোনটা আবারও বেজে উঠল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠে বসল। হাত বাড়িয়ে ফোনটা নিজ মুঠোয় কবজা করে নিল। আশার ফোন। ভ্রু কুচকাল তাসফি। টাইমের দিকে নজর গেলে সে আটকে উঠল। ও মাই গড, 10টা বাজে। কেউ এসে তাকে ডাকলো পর্যন্ত না। সে এতক্ষণ কি করে ঘুমালো? আশ্চর্য! দুবার মাথা ঝাঁকিয়ে দিল সে। দ্রুত কল কেটে দিয়ে ব্যাক করল সে। বেচারার ফোনের টাকা নষ্ট করতে চায় না, এমনিতেই চাচার দয়ায় ফোনটা পেয়েছে। আশা ফোন রিসিভ করে তাসফিকে কথা বলার সুযোগ পর্যন্ত দিল না। উত্তেজিত কণ্ঠে তরতর করে বলতে লাগলো, দোস্ত, তুই সত্যি সত্যি অন্য কলেজে মাইগ্রেশন করে নিবি? দোস্ত, তুই চলে গেলে আমি একা একা কলেজে 5টা বছর কি করে পার করবো বল? তুই ছাড়া আমি কি করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবো বল? আমি তো ভয়েই হার্ট অ্যাটাক করবো। স্যারকে একটু বোঝা না প্লিজ, এতটা বাসান হোস না। এই তাসফি, শুনছিস? তাসফি রাগান্বিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শুধালো, তুই আমায় কথাটা বলতে দিচ্ছিসটা কখন শুনি? আর হোয়াট, কি সব আবল তাবল ফালতু কথা বলছিস তুই? অন্য কলেজে যাবো মানে কি? হ্যাঁ, আমি তো তাই শুনলাম। ওয়েট, শুনেছিস মানে? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বল পাখির ভাষা। তোর বাসায় আমি আগুন লাগানো গাধা? উফ, পুরো কথা না বলে বকর বকর করতে শুরু করেছিস, কান্না করতে শুরু করেছিস, বেয়াদব একটা। আশা তাসফির ধমক খেয়ে চুপ করল। কাচুমাচু মুখ করে কালকের ঘটনা খুলে বলল। কাল নিস্তব্ধ তাসফিকে সুজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে নিজে আরাধ্যকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। সুজন তাসফিকে পৌঁছে দিয়ে সেও সেখানে পৌঁছায় তার খানিকক্ষণ পরেই। আরাধ্যর বাবা মা আর আরিফুল হক মানসাকে নিয়ে উপস্থিত হন খানিকক্ষণ বাদেই।
নিস্তব্ধ নির্লিপ্ত ভঙ্গিতে ফোন স্ক্রল করছিল। তারা সবাই আসতেই নিস্তব্ধ তাদের সকলকে সে বিনয়ের সহিত বসতে বলে। এক ওয়েটার এসে জিজ্ঞেস করলো, স্যার আজও কি বাইরে নোটিশ টানাবো? প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজ করো, আমাদের একটা কর্নারে যথেষ্ট। শুধু সংখ্যা মেটাবে কফির কাপ পাঠিয়ে দিও, যাও। আরাধ্যর বাবা উৎকণ্ঠা নিয়ে শুধালো। নিস্তব্ধ শান্ত চোখে তাকিয়ে বলল, ওরকম ছেলে নয় বলে যে কখনো খারাপ কিছু করবে না, এটা ভাবাটা নিতান্তই বোকামি। খারাপ প্ররোচনায় পড়ে মানুষ নিজের স্বভাবের গণ্ডি পেরিয়েও ওই সময় অনেক কিছু করে বসে। মিস্টার মির্জা। মির্জা সাহেব ছেলের দিকে অবাক হয়ে চাইলেন। কিছু বুঝতে পারছে না সে। নিস্তব্ধ কথা বাড়ালো না। ওর ইশারায় সুজন দুটো ভিডিও তাদের সামনে বের করে দেখালো। ভিডিও দুটো আপনার ছেলে পাবলিশ করেছে, ওটা তারই আইডি। আর তাকে প্রথম ভিডিওটা দিয়ে সাহায্য করেছে আপনার সামনে বসা মেয়েটা। সে আরিফুল সাহেবেরই সন্তান। মিথ্যা কিছু প্রবলেম ক্রিয়েট করে আমায় এবং আমার ওয়াইফকে অসম্মান করেছ। তার দুজনকে ইতিমধ্যে শাস্তি অর্ধেক দেওয়া হয়েছে, বাকিটা দিতেই আপনাদের এখানে ডাকা। ভিডিওটা দেখে মিস্টার আর মিসেস মির্জা ভীষণ অস্বস্তি বোধ করেন। ছি, কি হিতকর কাহিনী! লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি কুৎসিত ব্যাপার! আরিফুল হক টেবিলের নিচ দিয়ে নিজের মেয়ের হাত রাগে দুঃখে এমনভাবে চেপে ধরেছে, মানসার মনে হচ্ছে তার হাতটা এবারে ভেঙেই যাবে। চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। আরাধ্যর দিকে চোখ তুলে তাকাতেও তার লজ্জা লাগছে। ইস, ছেলেটা তার কৃতকর্মের জন্য মার খেল। তবুও ভিডিওতে একটা বার সে মানসার নাম উল্লেখ করেনি। সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। অপরাধ বোধে এই প্রথম মানসার উত্তপ্ত প্রতিশোধ পরায়ণ হৃদয় কেঁপে উঠল খানিকটা। তার সকল দম্ভ তো মিশে গিয়েছে সেই কবেই। তবুও কি করে পুনরায় ভুলটা করলো? ওই যে কথা আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার হয়েছিল সেই দশা। পানিতে তার চোখ টইটুম্বুর হয়ে গেল। কিন্তু তার এই অশ্রু সকলের নিকট এখন নাটক বই কিছুই নয়, তা সে জানে। আজ নিস্তব্ধ স্যার তাকে যা শাস্তি দেয় সে মাথা পেতে নেবে। অনেক তো হলো হটকারিতা, ধ্বংসনীরা। এখন সে শীতল হতে চায়। কুমতলব এটে কি হলো উল্টো তারই বিপদ বাড়ো বই কমল না। এবার একটু প্রায়শ্চিত্ত করা যাক। তবে নিস্তব্ধ আরিফুল হকের দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছিলাম আপনার মেয়ের 15 একই কাজে পুনরাবৃত্তি ঘটলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে মানসে আরাধ্য দুজনের শিক্ষা হবে। সকলেই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি চাই দুজনের বিয়ে হবে। তবে এখনই নয়, যোগ্য ডাক্তার হয়ে ওঠার পরে। তবে মানসে আরাধ্যকে যে অবহেলা করেছিল তার শাস্তি সে এর মাধ্যমেই পাবে। আপনার মেয়ের ছোট মস্তিষ্ক আরিফুল সাহেব, এখন ওর ব্রেনদের পরিপুষ্টটা লাভ করেনি। আপনার মেয়ে আমায় কথা দেবে সে ভবিষ্যতে কোনো আর এমন কাজ করবে না। আরাধ্যকে সে না চাইলেও মেনে নেবে। আর আরাধ্য সে তো মাছেকে পছন্দ করত, কিন্তু আজ যে ধারণা হলো মাছের প্রতি আরাধ্যর, তাতে তাদের মাঝে ফাটল ধরেছে কিনা খানিকটা। মাঝে নিজের চেষ্টা আরাধ্যর মনে সে ফাটল মেটাবে। আপনারা আমার মত বিরোধ করবেন না। সকলে বিস্ময় নিয়ে নিস্তব্ধর পানে চাইল। সুজন নিজেও খানিকটা হক চুকালো বন্ধুর এমন কথায়। অতপর দুজনের বাবা মা উভয় চুপ রইল। কি বলবে তারা? এ মেনে নেওয়া ছাড়া তো তাদের কোনো উপায়ও নেই। ছেলে মেয়ের কৃতকর্মে তাদের মাথা হেট হয়ে আছে। আরাধ্যর বাবা মা দুজনেই একটু অসন্তুষ্ট। তারা কেউই ছেলের জন্য এমন বউ আশা করেননি কখনো। তাছাড়া ছেলে তাদের এখনো অনেকটা ছোট। মিসেস মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে মানসাকে পরখ করতে লাগলো। ভদ্রমহিলা খানিকটা খুঁতখুঁতে কড়া মেজাজে। মানসা মাথা নিচু করে বসে আছে। অস্বস্তি, লজ্জা, ভয়, সংকট সব তার মাঝে বাসা বেঁধেছে। মানসাকে পরখ করার মাঝেই ভদ্রমহিলা আরাধ্যর ঘাড়ে ঠাস করে চর বসিয়ে দিলেন। ছেলেকে ইচ্ছে করছে তার এখন পুঁতে ফেলতে। শেষ পর্যন্ত একটা মেয়ে মানুষের পাল্লায় পড়ে তার এতদিনের শিক্ষাকে বিসর্জন দিয়ে দিল ছেলেটা। সবাই চমকে উঠল। নিস্তব্ধ কিছুই বলল না। তার যা বলার সে বলে দিয়েছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বে নিস্তব্ধ আরিফুল হকের উদ্দেশ্যে শুধালো, ও মিস আরিফুল হক, আমি আমার ওয়াইফকে আপনার কলেজে আর পড়াচ্ছি না, প্রশ্নে ওঠে না। তার মাইগ্রেশনের মাধ্যমে আমি ঠিক অন্য কলেজে ভর্তি করে নেব। তাতে আমার বিন্দু পরিমাণ সময়ও লাগবে না। ও হ্যাঁ,
আরেকটা কথা, আমি আর আপনার হসপিটালে থাকছি না, শিক্ষকতা চিকিৎসা কোনোটাই থাকছি না। এই পর্যায়ে আরিফুল হক হতবাক হয়ে তাকালেন নিস্তব্ধর দিকে। নিস্তব্ধ এতটা কঠোর হবে সে ভাবতেই পারেনি। নিস্তব্ধ আসার পর তার হসপিটাল কলেজ দুটোরই বেশ উন্নতি হয়েছে। একমাত্র নিস্তব্ধর চতুর বুদ্ধিমত্তার জন্যই তা সম্ভব হয়েছে। নিস্তব্ধ আর সুজন বেরিয়ে গেল তৎক্ষণাৎ। আরিফুল হক পিছু ডাকলেও নিস্তব্ধ আর তার শোনার প্রয়োজন বোধ করল না। আরাধ্যকে টানতে টানতে তার বাবা মা নিয়ে গেল। আরিফুল হক মানসার হাত শক্ত করে ধরে বসে রইল খানিকক্ষণ সেখানেই। আশার কাছ থেকে সব শুনে তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। জনাব তবে কার এসব কাণ্ড ঘটিয়ে এসেছে। সব মেনে নিতে পারলেও প্রিয় বান্ধবীকে ছাড়া অন্য কলেজে যাবে সেটা সে মেনে নিতে পারল না। নিস্তব্ধর সঙ্গে সে কথা বলবে। তাসফি ভ্রু কুঁচকে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এসব কিছু জানলি কি করে? আশা আমতা আমতা করল। এখন সত্যিটা সে বলবে কেমন করে? এগুলো তো সেই সুজন স্যারের কাছ থেকে জানতে পেরেছে, তাসফিকে বলবে কেমন করে? আশা মিছে বিরক্তি প্রকাশ করার চেষ্টা করে বলল, বলেছে আমি শুনেছি একজনের থেকে। তোর এত জেনে কাজ নেই, আমি শুধু জানি যে করেই হোক নিস্তব্ধ স্যারকে তুই বোঝাবি। তোকে ছাড়া আমি একা কিছুতেই থাকতে পারবো না দোস্ত, প্লিজ। তাসফি ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সব কেমন যেন অগোছালো মনে হচ্ছে তাসফির কাছে। সব ঠিক হয়েও বারবার ঠিক হচ্ছে না। তাসফি ফ্রেশ হয়ে থমথমে মুখে নিচে নেমে এলো। লোকটাকে নিচে বেড়ে সে নির্ঘাত আচ্ছা রকম করে কথা শুনিয়ে দেবে। কি পেয়েছেটা কি? তাসফির কাছে কিছু না জিজ্ঞেস করেই নিজের মতো যা খুশি করে যাচ্ছে। সে তো তা কিছুতেই হতে দেবে না। পরিচিত জায়গা ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া কি এতই সোজা নাকি? সে না হয় গম্ভীর খাটাস লোক মানিয়ে নিতেই পারে, কিন্তু তাসফি পারবে কেমন করে? উফ! নিচে নেমে তাসফি ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে বসে রইল। বাসন্তী এলো তখন পরিপাটি হয়ে। মাহিনদের বাড়িতে যাবে সে। তাসফিকে বসে থাকতে দেখে শুধালো, ও উঠেছিস? তা ঘুম কেমন হলো? তাসফি উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করল, তোমার ভাই বাড়িতে নেই? কার কথা বলছিস? নিস্তব্ধ সে বাড়িতে আছে কি না সেটা তো আমার থেকে তোর ভালো জানার কথা। হেয়ালি করো না আপা। না নেই। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি, মা বাড়িতে নেই। রুম্পা ডাইনিংয়ে তোর জন্য খাবার রেখেছে, খেয়েছিস কেমন? আমি যাচ্ছি। বাসন্তী বেরিয়ে গেল। তাসফি উদাস ভঙ্গিতে বসে রইল। তার মাঝে ব্রেকফাস্টের তাগিদ দেখা গেল না। কাল এত কিছু ঘটে যাওয়ার পরে আশা আজ কলেজে এসেছে। আসতে তো হতোই, গুরুত্বপূর্ণ ক্লাস আছে যে। সৌনিধিও আসবে, তবে মনে হয় না আরাধ্য বা তাসফি কেউই আসবে। করিডোর পেরোনোর সময় সুজন স্যারকে দেখে আশা উল্টো দিকে হাঁটা ধরল। তা না করে উপায় আছে? তাকে দেখলেই তো স্যার খোঁচাতে থাকবে। এই তো কাল হঠাৎ মেসেজ পাঠালো তাকে সুজন স্যার। এত রাতে অনলাইন কেন? কার সঙ্গে প্রেম করছিলে? ও, তোমার তো আবার বয়ফ্রেন্ডের অভাব নেই বোধ হয়। যে কেউ এসে প্রপোজ করে আর তুমিও সেটা অ্যাকসেপ্ট করে তাদের সঙ্গে প্রেম জুড়ে দাও। ভালোই খেলোয়াড় তুমি। তার লেখায় ছিল না কোনো রসকস, ছিল না কোনো আন্তরিকতার ছোঁয়া। সেই লেখায় ছিল শুধু আশাকে কটাক্ষ করে বলা কিছু বাক্য। আশার তখন মন মানসিকতা ভালো নেই। ফুসে উঠতে গিয়েও সে চুপ করে গিয়েছিল। উল্টো সহ্য করে নিয়ে কালকের ঘটনা জিজ্ঞেস করল। সে জানে সুজন ছিল। সুজন প্রথমে বলতে না চাইলেও আবার আনমনেকেই সবটা বলে দিল। আশা ধন্যবাদ জানালো, কিন্তু সুজন আবারও তাকে কটাক্ষ করে লিখল, ইটস ওকে, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তুমি বরং তোমার বয়ফ্রেন্ডদের ধন্যবাদ দিও, কেমন? আশা এবার তেতে গেল। আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, শুধু শুধু ফালতু কথা বলবেন না। ফালতু কথা তোমার বলার স্বভাব, আমার নয়। আর শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? শুনুন, আপনাকে আমি আগেও বলেছি যে শিক্ষক আপনি কলেজে, আমার বাড়িতে নয়। ও আচ্ছা, মনে মনে তো তোমার শয়তানিতে ভরা। এই জন্যই তো একজন পুরুষ মানুষের ঘরে অনুমতি ব্যতীত ঢুকে তার ইজ্জত লুটতে যাচ্ছিল। ভাগ্যিস পুরুষটা নিজেকে সামলে নিয়েছে, না হলে সে দুর্বল হলে তো তার মান ইজ্জত সব ধুলে মিশে যেত। আশা দাঁতে দাঁত চাপল। বুঝলো এই খোটা তার আজীবন শুনতে হবে। আশা রাগে কটমট করতে করতে লিখল, আপনি একটা ফালতু লোক। সুজন রাগেই ইমোজি দিল।
আপনার ইজ্জত লুট হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, ফালতু লোক। সুজন চোখ বড় বড় করা ইমোজি পাঠালো। সঙ্গে সঙ্গে ফোন আসতো। আশা অফলাইন হয়ে গেল, হাফ ছেড়ে বাসত। বড্ড সাহস দেখিয়ে ফেলেছে আজ সে। এরপর সুজন স্যার তাকে আস্ত রাখবে কিনা কে জানে, আর কতদিন তাকে এই খোটা শুনতে হবে কে জানে। কোন কুক্ষণে যে সে ও বাড়িতে গিয়েছিল, সে রাত অনেক হয়। আশা তাসফিকে তখন চেয়েও ফোন দিতে পারেনি। দাঁড়াও। পেছন হতে পুরুষালী কণ্ঠ শুনে আশা থমকে দাঁড়ালো, চোখ খিচে বন্ধ করে নিল। ইস, দেখে ফেলেছে তাকে, আজ আর তার রক্ষে নেই বোধহয়। আশার ঘুরে দাঁড়াতে হলো না। সুজন দ্রুত কদম ফেলে তার সামনে এসে দাঁড়ালো। করিডোর পুরো ফাঁকা। আশার দৌড় দেওয়ার সুযোগটাও পেল না। সুজন চোয়াল শক্ত করে শুধালো। আশা আমতা আমতা করতে লাগলো। প্রশ্রয় দিয়েছি বলে সাহস বেশি বেড়ে গিয়েছে, তাই না? আশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন আবারও ধমকে দিয়ে বলল, কল করেছিলাম, ধরনি কেন? উত্তর দাও রবিশ। আশা ভয়ে কেঁপে উঠল। সত্যি তার সাহসটা একটু বেশি বেড়ে গিয়েছে। তার তো এতটা বারবার একদমই উচিত হয়নি। সে নিজেকে শুধরে নেবে। আচমকা সৌনিধির ডাক শুনে আশা যেন প্রাণ ফিরে পেল। আশার পানে একবার চেয়ে সুজন হনহন করে সেই স্থান ত্যাগ করল। সৌনিধি এগিয়ে এসে বলল। আশা বিধা হাসার চেষ্টা করে বলল, ওই কালকের ঘটনা স্যারের থেকে শুনছিলাম। সৌনিধি আর ঘাটালো না। এমনিতেই কাল আরাধ্যর ব্যাপারটা তারা কেউই এখনো হজম করে উঠতে পারেনি। ছেলেটা হঠাৎ এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবে তারা কল্পনায়ও ভাবতে পারেনি। তাসফি সোফার সঙ্গে মাথা ঠেকিয়ে বসেছিল। হঠাৎ ইনায়া এসে বসল তার সামনের সোফায়। তাসফি মাথা তুলে চাইল। ইনায়া কটাক্ষ করে বলল, এত কাহিনী করে আবারও ফিরে এলো বাবা, দম আছে তোমার বলতে হচ্ছে। তাসফি মুচকি হেসে বলল, কি করব বলুন ভাবি, আপনার দেবর কি পরিমাণ চাপ দিচ্ছিল, না এসে উপায় আছে বলুন? না এলে সে আমায় গুম করে দিতেও দ্বিধা করতো না, বুঝলেন? নিজের ভালো কে না চায় বলুন? এই যে দেখুন না, কাল আপনি কেমন শাশুড়ি মার ধমক খেয়ে শ্বশুর করে বাপের বাড়ি ছেড়ে এলেন। নিজের ভালো চেয়েই তো। কে চায় বলুন তো অযথায় ঝামেলা জড়াতে? আমি তো আর আপনি নই, তাই না? ইনায়া চোয়াল শক্ত করে নিল। এসেছিল মেয়েটাকে একটু টাইট দিতে, কিন্তু এই মেয়ের মুখ দিয়ে তো কথার ফুলঝুরি নয়, বোমা ফাটে। সে তো ফুরেই গিয়েছিল অসহ্য। ইনায়া উঠে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে তাসফি মুচকি হাসল। কটাক্ষ করে পিছু ডেকে বলল, আরে ভাবি যাচ্ছেন কেন? একটু বসুন না, একটু গল্প গুজব করি। ইনায়া একবার তাসফির পানে চোখ গরম করে চেয়ে উপরে উঠে গেল। অসভ্য মেয়ে। তাসফি তাতে শব্দ করেই হেসে দিল। কি অদ্ভুত, তার কালকের বিষয়টা নিয়ে মন খারাপ করা উচিত, কিন্তু তার মাঝে কোনোটাই অনুভব হচ্ছে না। বরং সে নিস্তব্ধ আর তার কলেজ ছাড়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত। মন খারাপ হবে বা কেমন করে? তার ডাক্তার সাহেব তো তার সুযোগটাই রাখেনি। মাহিন্দের বাসার সামনে আসতেই বাসন্তী রিক্সা থামাতে বলল। ভাড়া মিটিয়ে সে নেমে পড়ল। বাসন্তীর মনের মাঝে হঠাৎ কেমন যেন অদৃশ্য ভয় বাসা বেঁধেছে। চিন্তায় কপালে চামড়ায় দীর্ঘ ভাঁজ পড়েছে। তার ভয়ের কারণটাও অহেতুক নয়। বাসন্তীর পরিবারের ব্যাপারে মাহিনের মা বোন কেউ কিছু জানে না। আবেদা বেগম কিছু জিজ্ঞেস করলেও বাসন্তী যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। নাটকটা আর কতদিন চালাতে হবে বাসন্তীর? মাহিনকে আজই বলে দিতে হবে যা বলার। সে শুধু শুধু অহেতুক ঝামেলা করতে চায় না। দোতলায় উঠে কলিং বেল বাজাতেই পারুল এসে দরজা খুলে দিল। বাসন্তীকে দেখেই তার চোখ চকচক করে উঠল। পারুল চেঁচিয়ে বলল, মা দেখো, ভাবি এসে পড়েছে। ইয়াহু, ভাইয়া তোমার হবু বউ এসে পড়েছে, দেখো। মাহিন সঙ্গে সঙ্গে রুম থেকে বাইরে বের হয়ে এলো। বাসন্তীকে দেখে মাথা চুলকালো। সে ভেবেছিল এতটা দেরি হলো বাসন্তী বোধহয় আজ আর আসবে না। তার পরনে লুঙ্গি টি শার্ট। সঙ্গে সঙ্গে আবারও সে রুমের ভিতরেই ঢুকে গেল। বাসন্তীর ভীষণ লজ্জা লাগছে। সে প্রথমে আবেদা বেগমের কাছে যেতে চাইল। আবেদা বেগম তখন কিচেনে ছিলেন। ভদ্রমহিলা এখন অনেকটাই সুস্থ। তিনি চাইছিলেন এই সুযোগে বাসন্তীর বাবা মায়ের সঙ্গে কথা বলে বিয়েটা পাকা করে ফেলতে।
আবার কখন অসুস্থ হয়ে পড়ে বলা তো যায় না। বাসন্তী তার কাছে গিয়ে কুশল বিনিময় করে। আবেদা বেগম হাতের কাজ শেষ করে তাকে নিয়ে সোফায় বসালো। পারুল শরবত এনে রাখলো টেবিলে। তিনি বললেন, দেখো মা, বয়স তো অনেক হলো, আর কতকাল একা থাকবো বলো? তুমি চলে এলে আমি শান্তি পাই, একটু হাল ছেড়ে বাঁচি। মেয়েটাকেও তো আমার আবার পরের ঘরে পাঠানোর সময় চলে এলো বলে আমি বুড়ো মানুষ, একা আর কতদিন সামলাবো। আমি চাইছিলাম তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলতে আর কি। নিজের বিয়ের কথা শুনতেই পারুল রেগে বলল, মা, আগে ভাইয়ার বিয়ে হোক, তারপর আমারটা নিয়ে ভাববে। আমাকে তাড়াতে এত পায়তারা কেন তোমার? ভদ্রমহিলা মেয়ের দিকে চোখ গরম করে চাইলেন। আবেদা বেগমের কথায় বাসন্তীর ইতস্তত লাগছে খুব। সে এখন কি বলবে? আবেদা বেগম বোধহয় তার মনোভাব বুঝতে পারলেও হাতের ইশারা করে বলল, তুমি বরং ছেলেটার সঙ্গে আগে একটু কথা বলে নাও, কেমন? যাও, ও ঘরেই আছে। বাসন্তী লজ্জার সংকোচ নিয়ে মাহিনের রুমের দিকে পা বাড়ালো। একটা ছেলের রুমে যাওয়া তার জন্য ভারী দৃষ্টিকটু। যতই হোক, সময়টা তখন বিকেলের দিকে। সূর্য পশ্চিম দিগন্তে হেরে পড়তে শুরু করেছে। বাসন্তী বাড়ি থেকে বের হয়ে একটু মার্কেটে গিয়েছিল, তাতেই এতটা বেলা গড়িয়ে গিয়েছে। মাহিন তখন ওয়াশরুম বুঝতে পেরে বাসন্তী ব্যালকনির দিকে পা বাড়ানো। উদাসীন ভঙ্গিতে আনমনে এসে বাইরে তাকিয়ে রইল। ও, আপনি এখানে? মাহিনের কণ্ঠ পেয়ে সে পিছু ঘুরে চাইল। মাহিনের পরনে এবারে টি শার্ট ট্রাউজার। মাহিন এগিয়ে এলো। বাসন্তী জিজ্ঞেস করলো, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? দেখো, সন্ধ্যা হয়ে আসছে, তোমার কথা বলা শেষ হলে দ্রুত বাড়ি ফিরতে চাই। আর তোমার মা কি বলেছিল? দেখো, আমার মনে হয় এবারে তোমার আন্টিকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। শুধু শুধু তাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই, বলো। সত্যিটা তো সে একসময় জানবে, তখন সে কষ্ট পাবে তোমার আচরণে। মাহিন তার নিকট আরো খানিকটা এগিয়ে এলো। সূর্য ইতিমধ্যে অস্ত গিয়েছে। চারপাশে অন্ধকারও গ্রাস করে নেবে খানিকক্ষণের মাঝেই। কোন সত্যির কথা বলছেন আপনি বাসন্তী? মাহিনের এতটা কাছে আসায় সে কিছুটা ঘাবড়ে গেল ও নিজেকে সামনে শুধালো, এই যে তুমি আমাকে পছন্দ করো, এগুলো সব নাটক। মাহিন বাসন্তীর চোখে চোখ রাখলো। তার চোখের গভীরতা বিশাল। বাসন্তী তাদের ঠাঁই হারালো। মাহিন ফিসফিস করে বলল, পছন্দ নয়, ভালোবাসা। আপনাকে আমি ভালোবাসি। দেখুন বাসন্তী, আমি কোনো হেলাই করছি না। বাসন্তীর বুক কেঁপে উঠল। যার আভাস সে পেয়েছিল মাহিন তাই স্বীকার করেছে। অজানা আশঙ্কায় সে বড্ড ভয় পাচ্ছে। দেখো মাহিন, একদম হেয়ালি করো না, আমার এসব কথা ভালো লাগছে না। আন্টিকে সত্যিটা জানিয়ে দাও এবারে। মাহিন বাসন্তীর হাত চেপে ধরল, কাতর স্বরে বলল, দেখুন বাসন্তী, আমি কোনো হেয়ালি করছি না। আমি সত্যিই আপনাকে ভালোবাসি, আপনার বিয়ের আগে থেকে। আমি মাকে যা বলেছি সব সত্য। আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনি কি রাজি হবেন না? বাসন্তী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, দেখো মাহিন, আবিকে ভেসো না। আমি একটা ডিভোর্সি মেয়ে, তাকে তুমি বিয়ে করবে, এই সমাজ কখনোই তা মেনে নিবে না। তুমিও পরে আফসোস করবে। তার চেয়েও বড় বিষয়, আমি তোমার থেকে বয়সে বড় মাহিন, এটা কখনোই সম্ভব নয়। মাহিন অস্থির হয়ে উঠল। আমি এত সব জানি না বাসন্তী, আমার আপনাকেই চাই। প্লিজ আমায় ফেরাবেন না। তা হয় না, তুমি আমার থেকে আরো সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করো মাহিন। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি চাই না, আমি আপনাকেই চাই বাসন্তী। কেন বুঝতে পারছেন না? মাহিন অনেক অনুনয় বিনয় করল। এক পর্যায়ে সে বাসন্তীর মুখটা নিজ দু হাতের আঁচলায় তুলে বোঝাতে চেষ্টা করল, প্লিজ বুঝতে চেষ্টা করুন। এইসব সমাজ আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে আপনিই মূল। বাসন্তী মাহিনের হাত ছাড়িয়ে রুমের ভেতর চলে এলো। কিছুটা উচ্চ কণ্ঠে বলল, আমি ডিভোর্সি, বয়সে তোমার চেয়ে বড়। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে তার গ্যারান্টি কি মাহিন? তার চেয়ে বরং আমাদের আর নাই গুণটাই ভালো। বাসন্তী চোখ বন্ধ করতেই তার চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ধারা। আবেদা বেগম দরজার সামনে থমকে দাঁড়িয়ে রইল। সে এসেছিল বাসন্তীকে ডাকতে। আবেদা বেগমকে সামনে দেখে বাসন্তী আরো ঘাবড়ে গেল। মাহিন ও মাকে এখন একদমই আশা করেনি। আবেদা বেগম থমথমে কণ্ঠে বলল, এসব আমি কি শুনছি মাহিন? বাসন্তী এগিয়ে গিয়ে বলল,
আসলে আন্টি, আমরা দুজনের কেউ কাউকে ভালোবাসি না, সবটাই নাটক ছিল, আমায় ক্ষমা করে দেবেন আন্টি। বাসন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল। মাহিন তার পিছু যেতে গেলে আবেদা বেগম ওকে থামিয়ে বলল, দাঁড়াও, ওকে যেতে দাও। মাহিন অস্থির কণ্ঠে বলল, মা তুমি বুঝতে পারছো না। আবেদা বেগম হুঙ্কার ছেড়ে বললেন, আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি, আর একটা কথা বলবে না তুমি, আর কিছু আমায় বোঝাতেও আসবে না। আবেদা বেগম নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ছেলে তার সঙ্গে এই প্রতারণা করতে পারল। কষ্টে তার বুক ব্যথা করছে। ছেলেকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি, এতটুকু বিশ্বাস নেই ছেলের তার উপর। এই দুঃখে তিনি মূর্ছা যাচ্ছেন। মাহিন মেঝেতে মাথা নিচু করে বসে রইল। সব ঠিক করতে গিয়ে আবার সব কেমন এলোমেলো হয়ে গেল। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলল না তো সে? আর একটু সময় নেওয়ার প্রয়োজন ছিল কি? একদিকে মা, অপরদিকে ভাই। পারুল কাকে সান্ত্বনা দিবে ঠিক বুঝে উঠতে পারল না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সবটা তার ছোট্ট মস্তিষ্কের ওপর দিয়ে গেল। রিকশায় চেপে সারাটা রাস্তা বাসন্তী নিঃশব্দে কান্না করতে করতে পার করল। শত চেষ্টা করেও তার চোখের পানি আটকানো গেল না। কেন এত কষ্ট পাচ্ছে সে? পুনরায় একই কাজ কেন করতে যাচ্ছিল সে? সে কষ্টে হৃদয় বড্ড পীড়া দিচ্ছে। ওসমান ভিলায় পৌঁছে বাসন্তী কোনো রকমে চোখের পানি মুছে ড্রয়িং রুম পেরিয়ে উপরে উঠে এলো। কোনো প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না আপাতত। ইতিমধ্যে মাহিন অনেকবার ফোন করেছে তাকে। বাসন্তী একটাও রিসিভ করল না, ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিচ্ছু ভালো লাগছে না তার। নিস্তব্ধ সারা দিনে আর একবারও বাড়িতে ফেরেনি। তাসফি ফোন দিলেও রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েছে সন্ধ্যার পর বাসায় এসে সব খুলে বলবে। তাসফি মেসেজ পাঠিয়েছিল তার বদলি হওয়ার ব্যাপারে, তারও উত্তর দেয়নি লোকটা। তাসফি টোম ফুলিয়ে বসেছিল ব্যালকনিতে। নিস্তব্ধ বেটা আশু গাছ বাসায়, একটা কথাও বলবে না সে। কিসের এত ব্যস্ততা? তখনই সে বাসন্তীকে এলোমেলো ভাবে বাড়ির ভেতর ঢুকতে দেখল। তাসফি উঠে এলো দ্রুত। তাসফি বুঝতে পারলো না আবার হঠাৎ কি হলো। দরজা খোলো আপা, কথা আছে, শুনছো? থমথমে কণ্ঠে ভেতর থেকে উত্তর আসলো, রুমে যা তাসফি, কাল কথা বলবো, আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমানোর দরকার। আমি মেসেজ করে দেবো, খোলো প্লিজ। কি বলেছি শুনিস নি? রুমে যা, এখন উঠতে পারবো না। তাসফি মন খারাপ করে আবারও রুমে ফেরত এলো। ব্যালকনির রেলিং ভর করে দাঁড়ালো। এই প্রথম আপা এতটা রুড বিহেভ করলো। কি হলো হঠাৎ তার? সকালে তো ভালোভাবেই বের হলো। তাসফি ভাবনায় এতটাই বিভোর যে কেউ তার পিছে এসে দাঁড়িয়েছে সেটাও বুঝতে খানিকটা সময় লাগলো। রমণী হঠাৎ নিজেকে কারো শক্তপোক্ত বক্ষে আবিষ্কার করলো। কেউ তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরেছে। তাসফি ঠিক জানে এই হাতের বাঁধন তার ডাক্তার সাহেবের ছাড়া আর কারো নয়। ভেবেছিল লোকটার সঙ্গে কথা বলবে না, অথচ এখন কথা না বলে উপায় নেই। তাসফি হুঁশিয়ারি দিল, কি করছেন? ছাড়ুন, একদম ছবেন না আমায়। নিস্তব্ধ ফিস ফিস করে বলল, আজ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম বউ, একটু রিল্যাক্স হতে দাও প্লিজ। তোমার মাইগ্রেশন সঙ্গে আমার অন্য হসপিটালে জয়েন্ট হওয়ার কাজ, বুঝছো? শুধু শুধু রাগ করছেন আপনি মিসেস নিস্তব্ধ। খানিকক্ষণ যেতেই তাসফি চট করে সামনে ঘুরে বলল, কি করছেন এসব? আমি সবাইকে ছেড়ে নতুন কলেজে নতুন পরিবেশে কি করে মানিয়ে নিব বলুন? সম্ভব নয়, প্লিজ বোঝার চেষ্টা করুন। নিস্তব্ধ রেগে গেল। মানুষ চাইলে কোনো কিছু অসম্ভব নয় তাসফি। তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেটা সত্যি চেষ্টা করবে। কোথায় স্বপ্ন পূরণ করছো সেটা ফ্যাক্ট নয়। যেখানে একবার আমার ব্যক্তিগত জীবনের থেকে কি আঙুল তুলেছে সেখানে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কোনো কিছু মানিয়ে নেওয়াটা আমার ধাঁচে নেই। সোজা সোজা খোলাখুলি লুকোচুরি ব্যাপার স্যাপার আমার সাথে যায় না। সো আমার থেকে তা আশা করাটাও তোমার জন্য বোকামি। তাসফি করুণ চোখে চেয়ে রইল। নিস্তব্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, বোঝার চেষ্টা করে বউ, যা করছে আমাদের ভবিষ্যতের ভালোর জন্য, আমাদের দুজনের জন্যই বেটার। ক্ষণিকের দুঃখ ভবিষ্যতে যদি শোক দেয় তবে তাতে ক্ষতি কি বলো? তাসফি টোম ফুলিয়ে রাখলো। এক পর্যায়ে কাঁদতে শুরু করলো। নিস্তব্ধ শ্বাস ফেলে বলল, এই বোকামে কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, তোমার জন্য নতুন কলেজে গিয়ে একটুও খারাপ না লাগে তার ব্যবস্থা আমি করে দেবো, খুশি তো? তাসফি নাক টেনে শুধালো, সত্যি তো?
কথার খেলাপ হলে ভালো হবে না কিন্তু, প্রমিস? আচ্ছা, প্রমিস। তাসফি মুচকি হাসল। নিস্তব্ধ সযত্নে অর্ধাঙ্গিনীর ললারে চুম্বন করল। তাসফি চোখ বন্ধ করে নিল। রাতের অন্ধকারে চারপাশ নিমজ্জিত। দূরের ল্যাম্পপোস্টগুলো জ্বলে আছে দীর্ঘক্ষণ। সেই সন্ধ্যা থেকে। এটাই তো তাদের ধর্ম। হসপিটাল থেকে সুজন বাড়ি পৌঁছে দোতলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিল। ফোনে টুংটাং মেসেজের শব্দে অবাক হলো। সুজন ভ্রু কুচকে ফোন হাতে নিল। সরি স্যার, আপনার সঙ্গে মিসবিহেভ করার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হয়তো আর কখনো আপনার সঙ্গে ফাজলামো করা হবে না। আপনার ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেবেন। আশার হঠাৎ এমন মেসেজে সৃজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সরি আমায় বলছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে? সুজন কথাটুকু লিখেও সেন্ড না করে আবারও মুছে ফেলল। লিখল, তোমার কথা বুঝলাম না। আর কখনো ফাজলামি করবে না মানে? কি হয়েছে? ক্লাস করবে না কেন? ও পাশ থেকে কোনো উত্তর এলো না। আশা অফলাইনে। সুজনের মনে চিন্তারা বাসা বাঁধল খানিক। কি হলো হঠাৎ মেয়েটার? চিন্তিত মুখেই সুজন নিচে নেমে সোফায় বসল। ছেলেকে দেখে রাহেলা বেগম এগিয়ে এলেন। সুজনের পাশে বসে আদুরের স্বরে বলল, কখন এলি বাবা? মাত্রই। মায়ের সঙ্গে কথা বলছে আর বারবার সে ফোন দেখছে। এই আশায় যে আশা তার মেসেজ দেখল কিনা। কথার এক পর্যায়ে রাহেলা বেগম বলে উঠতেন, হ্যাঁ রে, ওই যে তোর ছাত্রী আশা নামের মেয়েটা কেমন আছে? কথা হয় তোর সাথে? দেখা সাক্ষাৎ হয়? সুজন ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে বলল, কেন বলো তো? কথা হলে কি আর না হলে কি? না তা কেন? এ কেমন কথা? মেয়েটা ভারী মিষ্টি বুঝলি। আর একবার নিয়ে আসিস না বাড়িতে। শোনো ছেলের কথা, কেমন কথা বলছিস তুই? আমি তো ভাবছি মেয়েটা আরেকবার আসলে ওর চাচা চাচির নাম্বারখানা নেব। সুজন রেগে গেল এই পর্যায়ে। কি শুরু করছো বলো তো মা? ও আমার ছাত্রী, কতবার বলবো তোমায়? তবুও এক কথা বারবার বলতে থাকো। এইসব কথা আর আমায় বলবে না। সুজন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস বাবা? শোন না। ওগো শুনছো? দেখো তোমার ছেলে এই রাতের বেলায় আবার বেরিয়ে গেল। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। তাসফি আনমনা হয়ে টেবিলে বসে তখন বই ঘাটাঘাটি করছিল। নিস্তব্ধ গায়ে টি শার্ট জড়াতে জড়াতে বলল, থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। তাসফি তৎক্ষণাৎ পিছু ঘুরে চাইল। চোখ ছোট ছোট করে শুধালো, কোথায় যাচ্ছেন? বাইরে? এই 10টার সময় আপনি কেন বাইরে যাচ্ছেন? নিস্তব্ধ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গোয়েন্দাগিরি করছো নাকি? হ্যাঁ, যা ভাবেন সেটাই বলুন। যদি না বলি? তাসফি চেয়ার থেকে উঠে এসে নিস্তব্ধ সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধালো, কেন বলবেন না শুনি? বলতে বাধ্য আপনি, বুঝেছেন? তাই নাকি? জি আজ্ঞে। বলবো না, কি করবে? তাসফি রেগে গেল। নিস্তব্ধকে পিছু থেকে টাইট করে জড়িয়ে ধরে বলল, বলবেন না, আমিও আপনাকে যেতে দেব না। দেখি আপনি কি করে যান। নিস্তব্ধ দুষ্টু হাসলো। এটাই তো সে চাইছিল। তুমি দেখবে তোমার এই বাঁধন আমি এক মুহূর্তে ছুটিয়ে ফেলবো। তাসফি আরো রেগে গেলে দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আপনি তবুও বলবেন না? দেখি কি করে ছোটেন। নিশ্চিত ওই অতৃপ্ত আত্মা আপনাকে ডেকে পাঠিয়েছে, রাইট? নিস্তব্ধ এক লহমায় নিজের কোমর থেকে তাসফির হাত ছুটিয়ে ফেলল। তাসফি মুখ কাঁদো কাঁদো করে ফেলল। ভাবল এই বুঝি নিস্তব্ধ চলে যাবে, কিন্তু না। তাসফির অবচেতন মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ তাসফির হাত ধরা সমেতেই সামনে ঘুরে তাসফির কোমর আঁকড়ে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাসফির মনে হলো সে ছোট্ট একটা সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়েছে, যেখানে নড়াচড়া করার জোনই। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। নিস্তব্ধ ফিসফিস সুরে শুধালো, এই তাসফির বাঁধন ছিল নিস্তব্ধ ইয়াসেরের ছুট পাওয়া যে বড্ড মোট। নিস্তব্ধ কখনো ছোটার চেষ্টাই করবে না, বরং এভাবেই আপনাকে আরো দৃঢ় প্রত্যয়ে জড়িয়ে বাঁধন মজবুত করবে, বুঝছেন? এই মুহূর্তে তাসফির অনুভূতি বোঝানো মুশকিল। আর শোনো বোকামে, আমি কোনো অতৃপ্ত আত্মার কাছে যাচ্ছি না। বউ থাকতে আত্মা কি প্রয়োজন বলো তো? মোড়ের মাথা দোকানে যাচ্ছি, সুজন ওরা আসছে। শুনে নিয়েছো? হ্যাপি? তাসফির লজ্জা পেল নিজের অদ্ভুত কর্মকাণ্ডে। মাথা উঁচু করে চাইতেই মুহূর্তেই দুজোড়া অস্ত্রের আলিঙ্গন ঘটল জিরোপত্যই। তাসফির ভ্যাবা চেকা গেল।
হঠাৎ নিস্তব্ধ এমন কিছু করে বসবে তার ভাবনাই ছিল না। তাসফির নিস্তব্ধ ঠোঁটে কামড় বসালো, তবুও নিস্তব্ধ ছাড়ল না। তাসফির দম বন্ধ হবার জোগাড়, হাতে খামচি দিল। নিস্তব্ধ ছেড়ে দিল এবারে, ফিস ফিস করে বলল, আর শোনো বোকা মেয়ে। বলির পুনরায় তাসফির ঠোঁটে কামড় বসিয়ে দ্রুত কদমে মৃদু হাসতে হাসতে হাতের সাহায্যে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে গেল। ও ব্যথায় কুকড়ে উঠল তাসফি। তাসফি পেছন থেকে রাগে ফেটে পড়ল, অশুভ লোক, সবসময় শুধু ধান্দা। কি তোর বদমাইশ লোক, ছি, তার ঠোঁট শেষ। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে। সেও সুযোগ বুঝে প্রতিশোধ নেবে নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখল সুজন, মাহিন, সৃজন সবাই উপস্থিত। তারই বোধহয় দেরি হলো আসতে, কিন্তু পরিবেশ কেমন নীরব শান্ত মনে হলো তার কাছে। এক একজন এক এক দিকে মুখ করে বসে আছে। সুজন আকাশের দিকে মুখ করে সিগারেট ফুঁকে যাচ্ছে, মাহিন মাথা নিচু করে সিগারেট ফুঁকে যাচ্ছে, আর সৃজন সুজনের দিকে করুণ মুখ করে চেয়ে আছে। নিস্তব্ধ 5 মিনিট যাবৎ অপেক্ষা করল, অথচ একজন বান্দার মুখ থেকে একটা শব্দও বেরোলো না। নিস্তব্ধ ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো তোদের? এমন দেবদাস হলি কেমন করে? কথা নেই বার্তা নেই, দেবদাসের মতো সিগারেট ফুঁকে যাচ্ছিস, খায় নাকি ভাই? সৃজন অসহায় মুখ করে বলল, এই তুই এসেছিস ভাই? এখন এদের দেখ, আমি আধা ঘন্টা যাবত দুজনের কাহিনী দেখতে দেখতে ক্লান্ত। তুই কিছু একটা কর। এরা সিগারেট খাচ্ছে তো আর বারবার ফোন দেখে যাচ্ছে, মানেটা কি ভাই? আমি বিরক্ত এদের কাণ্ডে। নিস্তব্ধ এবারে দুজনের হাত টেনে দাঁড় করালো, হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলল। দোকানে মামার উদ্দেশ্যে বলল, মামা কাছে থাকলে দিন তো, এদের মুখের অদৃশ্য টেম আগে কেটে নেই। কি হয়েছে আমিও দেখছি। মাহিন বলল, কিছু হয়নি ভাই, এমনিতেই ভালো লাগছে না। সুজনও একই কথা বলল। সুজন দীর্ঘ হাই ছেড়ে নিস্তব্ধর কাঁধে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই জীবনটাই প্যারাময় ভাই। বাড়িতে দেয় প্যারা, কলেজে পাই প্যারা, ফোনে পাই প্যারা, শুধু প্যারা আর প্যারা, বুঝলি তো? নিস্তব্ধ সন্দেহের চোখে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তো এই প্যারাটা দিয়েছে কে শুনি? এই তোর আবার প্রেম টেম করছিস না তো আমাদের না জানিয়ে? সৃজন বলে উঠল, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। ব্যাটারে সেকা টাকা খেয়ে দেখে বেকা হয়ে গেছে, এখন এইখানে এসে দেবদাসগিরি করছে। হালাগো 50 বরাবর দিলে যদি মুখ খোলে। নিস্তব্ধ এবারে সিরিয়াস হয়ে বেঞ্চে বসল। দেখ সত্যি করে বল, তোদের কি হয়েছে? তোরা যদি এমন মনমরা হয়ে থাকিস আমার ভালো লাগে, বল। সৃজনও মাথা নাড়ল। হ্যাঁ তাই তো, আমরা বন্ধু হয়েছি কি করতে, তবে মনের কথা খুলে বল। যদি আমরা কোনো মাহিন ভীষণ দোটানায় ভুগছে। বাসন্তীর ব্যাপারটা নিস্তব্ধকে বলবে কি বলবে না? নিস্তব্ধ কেমন রিয়াক্ট করবে? নিস্তব্ধ যদি রেগে যায়, তাদের বন্ধুত্বে ফাটল ধরে। কিন্তু একটা সময় না একটা সময় তার সবটা জানাতেই হবে। একদিকে বাসন্তী ওভাবে বেরিয়ে গেল, ফোন তুলছে না, মা আর দরজা খোলেনি। সব মিলিয়ে মাহিন প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব ফিল করছে, কিচ্ছু ভালো লাগছে না তার। সুজন বলল, আরে কিছু না ভাই, তোরা শুধু শুধু টেনশন করছিস। আরে মা বিয়ের প্যারা দিচ্ছিল, তাই রাগ করে বেরিয়ে এসেছি। নিস্তব্ধ হাই ছেড়ে বলল, এবারে বিয়েটা করে ফেল। মেয়ে তো পাচ্ছি না, মেয়ে না পেলে বিয়েটা করবো কাকে? সৃজন বলল, শালা দেশে কি মেয়ের মানুষের অভাব পড়েছে? দেশে না পেলে তোর জন্য বিদেশ থেকে মেয়ে তুলে আনবো, সমস্যা কোথায়? আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? মাহিনকে আগে দিয়ে দে, তারপর আমারটা। মাহিন মুখ কাচুমাচু করলো, বন্ধুদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, হামাই নিয়ে পড়লি কেন? সুজনের জন্যই আগে মেয়ে খোঁজ। এভাবে আরো খানিকক্ষণ কথা চালিয়ে গেল তারা। মাহিন কথা বলে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। একটা সময় রাত বাড়ল। রাত অনেকটা হওয়ায় সুজন আর সৃজন বাড়ির পথে রওনা দিল। মাহিন বাইকে উঠতেই যাবে, তখন নিস্তব্ধ মাহিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, দেখ মাহিন, আমি তোকে জোর করবো না। আমি জানি তুই কিছু একটা নিয়ে টেনশনে আছিস, তবে ভাই বা বন্ধু হিসেবে যদি কখনো মনে হয় আমাকে কারণটা বলা যায়, তখনই বলিস, আমি অপেক্ষায় থাকবো। নিস্তব্ধ চলে এলো। মাহিন অসহায় চোখে নিস্তব্ধর যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ বাড়ি ফিরল খানিকটা আনমনা হয়ে।
ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। প্রকৃতির মুক্ত বাতাস ভালো লাগছে উপভোগ করতে করতে। তাসফি পড়ছিল। নিস্তব্ধ আনমনা দেখে খানিকটা অবাক হলো। সে নিজেও এগিয়ে গেল ব্যালকনির দিকে। পাশে দাঁড়ালেও নিস্তব্ধর কোনো সারা শব্দ পেল না সে। কি হলো হঠাৎ লোকটার? যাওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাসফি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে বলুন তো? নাথিং। মিথ্যে কথা কেন বলছেন? আপনি নাকি মিথ্যে কথা বলতে পছন্দ করেন না, তবে এই যে কদিন যাবৎ সমানে মিথ্যে কথা বলেই যাচ্ছেন, তাতে কিছু হচ্ছে না? নিস্তব্ধ ছোট্ট ছোট্ট করে বলল, সেটা প্রয়োজনের স্বার্থে, তুমি বেশি কথা বলো। তাসফি ভেঙচি কাটল। নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো, পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। তাসফি উৎকণ্ঠা নিয়ে শুধালো, কি হয়েছে বলুন তো? লোকটার হঠাৎ এমন হুটহাট কর্মকাণ্ডে মাঝে মাঝে সে লজ্জায় মিইয়ে যায়, তবুও চেষ্টা করে নিজেকে সামনে নেওয়ার। নিস্তব্ধ তাসফির কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে বলল, কথা নয়, এভাবে ভালো লাগছে। কিন্তু তাসফি তো থেমে যাওয়ার পাত্রী নয়। তাসফি খানিকক্ষণ থেমে আবারও বলল, শুনুন। নিস্তব্ধ বিরক্তিসূচক শব্দ করে শুধালো, চুপ থাকতে বলেছিলাম তো। আরে শুনুন না, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। নিস্তব্ধ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। তাসফি বলল, আজ আপাকে দেখলাম সন্ধ্যার পর বাড়ি ফিরতে। চোখ মুখ কেমন শুকনো লাগছিল জানেন। আমি ডাকলে দরজা না খুলে বললো মাথা ব্যথা করছে, এখন কথা বলবে না, ঘুমোবে। হঠাৎ কি হলো বলুন তো আপার? এমন তো আগে কখনো করেনি। তাহলে এটাই ডান। আচ্ছা আচ্ছা, আমি রেডি থাকবো। তাসফির কথায় নিস্তব্ধর কপালেও চিন্তার ভাঁজ দৃঢ় হলো। রাত তখন অনেকটা। সুজনের চোখে ঘুমেরা ধরা দিচ্ছে না। সে বারবার ফোন চেক করছে। কিসের এত কৌতূহল তার? আশা মেসেজ নাই দেখতে পারে, তার তো এত উত্তেজিত হওয়ার কারণ নেই। সময় পরিবর্তনশীল, তার সঙ্গে সময়ের গতি ধাবমান। মাঝে কেটে গেল আরও 4টে দিন। সব কিছু নিয়ম মাফিকই চলেছে, তবে এই হাসি খুশি দিনগুলোর মাঝেও ছিল কিছু মানুষের কারো জন্য অপেক্ষা, কারো মনে সুপ্ত বেদনা। তবুও সব মিলিয়ে সময় তো পার হবে, সে কারো জন্য থেমে থাকল না। সুন্দর স্নিগ্ধ একটি সকাল। সুজন ঘুম থেকে উঠেই প্রথমে ফোন চেক করল। তবে আশা আজ 4 দিন যাবৎ অনলাইনে আসে না। 4 দিনে সুজন তাকে কলেজের ক্লাসের গণ্ডিতেও দেখেনি। সত্যি মেয়েটা তার জীবন থেকে হারিয়ে গেল না তো? কি হলো হঠাৎ মেয়েটার? আজকের দিনটা বোধহয় সকলের জন্য একটু বেশি স্পেশাল। তারই বার্তা দিচ্ছে প্রকৃতি। তবে কেমন স্পেশাল? দুঃখের নাকি সুখের? স্নিগ্ধ সকাল, উত্তাল প্রকৃতি, সঙ্গে উদ্বিগ্ন তাসফির চিত্ত। চিন্তায় তার কপালে ভাঁজ দীর্ঘ হচ্ছে। 2 দিন যাবৎ আশাকে ফোনে পাচ্ছে না সে। জরুরি দরকারে লাগাতার ফোন করে যাচ্ছে, অথচ মেয়েটার কোনো ফোন কিনা 2 দিন যাবৎ বন্ধ। আশ্চর্য! কি করছে, কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে কে জানে। নিস্তব্ধর আজ সারাদিন বাড়িতে থাকা হবে না। হসপিটালের বদলির কাজে তাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে। সেটা বলার জন্যই তাসফিকে খুঁজছিল। মেয়েটা কি যে করছে সকাল থেকে কিচেনে কে জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে নিস্তব্ধ রেডি হতে হতে আশেপাশে চোখ বুলিয়ে তাসফিকে লক্ষ্য করার চেষ্টা করল। ফিস ফিস শব্দে নিস্তব্ধ আর চোখে ব্যালকনির দিকে চাইল। থাই গ্লাস পার করে নিস্তব্ধ স্পষ্ট দেখতে পেল তাসফি কারোর সঙ্গে ফিস ফিস করে ফোনে কথা বলছে। ব্যাপারটা সে আরও 2 দিন যাবৎ লক্ষ্য করছে। সে কাছে গেলেই ঠাস করে ফোনটা কেটে দেয়। তার থেকে লুকিয়ে মেয়েটা কার সঙ্গে এত কথা বলছে? নিস্তব্ধর কপালে চিন্তায় দীর্ঘ ভাঁজ পড়ল। সে নিশ্চিত এখন সে এগিয়ে গেলে তাসফি চট করে ফোনটা কেটে দেবে। নিস্তব্ধ নিঃশব্দে এগিয়ে গেল। কিছু কথা তার কানে বাজল। তাসফি পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করতেই চট করে ফোনটা কেটে পেছনে ঘুরল। নিস্তব্ধকে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল বোধহয়। হঠাৎ নিস্তব্ধকে এই মুহূর্তে সে আশা করেনি। লোকটা তো ওয়াশরুমে ছিল, বেরোলো কখন? তাসফি বোকা হাসার চেষ্টা করে শুধালো, ও আপনি কখন এসে দাঁড়িয়েছিলেন? নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। সেটা ইম্পর্টেন্ট নয়, কার সঙ্গে কথা বলছিলে? তাসফি আমতা করে প্রত্যুত্তর করল, তুমি কি ভুল শুনেছে? ফোনে এমনিতে কানে রেখেছিলে বুঝছে? তাসফি চট করে বলে উঠল, কি শুনেছেন? ওই
ওই আসলে ফ্রেন্ড স্বর্ণিধি ওর সঙ্গে কথা বলছিলাম। আপনি চেক করতে চাইলে চেক করুন, নিন। তাসফি ফোন এগিয়ে দিল। নিস্তব্ধ সেটা না নিয়ে বলল, আজ দিনে ফেরা হবে, খানিকটা রাতে হতে পারে। ফোন নাও, ধরতে পারি, টেনশন করবে না। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ তাসফির ঘাবড়ে যাওয়া মুখখানা কয়েক সেকেন্ড জহুরি চোখে অবলোকন করল। সে চলে যেতে নিলেই তাসফি শুধালো, বলে না তো কি শুনেছেন? নিস্তব্ধ থেমে গেল, কিছু না ফিরে বলল, নাথিং। নিস্তব্ধ চলে যেতেই তাসফি হাঁপ ছেড়ে বাসল। ব্রেকফাস্ট করে নিস্তব্ধ বেরিয়ে পড়ল। সকাল তখন 11টা প্রায়। সূর্যর উত্তপ্ততা বেড়েছে খানিকটা। বাসন্তী, অনিমা বেগম, নিলয়, সাহেব, ফিরোজা বেগম ও রুম্পা সবাই ওসমান ভিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গেছে তাদের সকালের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাওয়া। দাদু সেখানে আগে থেকেই আছেন। নানির শরীরটা ভালো না বলে রুম্পাকেও সঙ্গে নিতে হচ্ছে। নানিকে বুঝিয়েও রেখে যাওয়া যাচ্ছে না, তিনি সঙ্গে যাবেনই। পান্নার কান্নাকাটিতে আয়েশারও যেতে হচ্ছে। ভালোই হলো, অনেকদিন পর তারও গ্রামটা ঘুরে আসা হবে। সকলের এমন জোট বেঁধে যাওয়ার কারণ আছে বইকি। গ্রামে যাচ্ছে চাচাতো দাদি শাশুড়ি সহ সকালকে দাওয়াত করতে। গ্রামের মানুষদের একটু ভিন্ন অভিমতি। শুধু কাঠ পাঠালে তারা মোটেও আসবে না, বরং মুখ ছিটকাবে। তাদের নিজেদের গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। অনিমা বেগম, তাসফি আর ইনায়া দুই বৌমার উদ্দেশ্যে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।